গল্পের নাম বৃদ্ধাশ্রম। গল্প লেখিকা অনুরাধা ভট্টাচার্য। রোজ এরকম ফ্যাঁস ফ্যাঁস করে কাঁদিস কেন বলতো? তুই কি কোনো বন জঙ্গলে একা একা পড়ে আছিস? এখানে আমরা একসাথে সবাই কত গল্প করি, ক্যারাম খেলি, গান করি, বাগানে ঘুরে বেড়াই। ঘরের কোনো কাজকর্ম করতে হয় না, সময় মতো খাবার দাবার খেতে পাই, দিব্যি আনন্দেই তো আছি। তোর যে কিসের এত কষ্ট তাই বুঝি না। রমলার কথায় সাই দিয়ে গৌরী বলে, সত্যি রে, তোর রোজকার ওই নাকে কান্না আর ভালো লাগে না। এখানে কি এমন খারাপটা আছিস শুনি? নীলিমা কান্না ভেজা চোখে রমলার গৌরীকে দেখে, তারপর খুব ধীরে বলে, তোদের সত্যিই কষ্ট হয় না ছেলে মেয়ে পরিবারের সকলকে ছেড়ে এভাবে বৃদ্ধাশ্রমে পড়ে থাকতে? ঘর থেকে বেরিয়ে বাগানে আসতে আসতে নীলিমার কথাগুলো রচনার কানে যায়। রচনা নীলিমার পাশে এসে বসে, বলে, তুমি কষ্ট পেতে চাইছো তাই তোমার কষ্ট হচ্ছে। কষ্ট পাওয়া আর না পাওয়া দুটোই তোমার চিন্তা ভাবনার উপর নির্ভর করে। আচ্ছা বলো তো, বিয়ের পর বাবা মা ভাই বোন পরিচিত জায়গা নিজের, মানে তখন যেটাকে নিজের বলে ভাবতে বা জানতে, সেই ঘরদোর ছেড়ে অন্য জায়গায় অচেনা অজানা মানুষজনের সাথে গিয়ে থাকতে তোমার খুব খারাপ লেগেছিল কি? বিশাখা ফুলের গাছে জল দিতে দিতে বলল, এখন যেভাবে তোমার ছেলের বউকে খারাপ বলছো আর দোষারোপ করছো, তখনও তোমার বাবা মাকে এইভাবে দোষারোপ করেছিলে তো? তোমায় তোমার বাড়ি থেকে তাড়িয়ে দিল বলে? দুটো কি এক কথা হলো? রেগে যায় নীলিমা। বিশাখা খুব হাসে, বলে, অনেকটাই। সময়ের সাথে নিজের চিন্তা ভাবনাকে না পাল্টালে শুধু কাঁদবে আর কষ্ট পাবে। একসময় যৌথ পরিবার ছিল, তারপর আমাদের সময় এলো নিউক্লিয়ার পরিবার। তারও আগে বৃদ্ধাবস্থায় বানপ্রস্থ যেতে হতো। এখন যেটা হয়েছে বৃদ্ধাশ্রম। বানপ্রস্থ থেকে তো অনেক ভালো। অতএব মেনে নাও, মেনে নিতে পারলেই তুমি ভালো থাকবে। এদের কথোপকথন চলতে থাকুক, ততক্ষণে চলুন আমরা এদের পরিচয়গুলো জেনে নিই। এরা প্রত্যেকেই শান্তিনিকেতন নামে বৃদ্ধাশ্রমের বাসিন্দা। এই বৃদ্ধাশ্রমেরই বাসিন্দা দেবিকার বাসগৃহটাই বৃদ্ধাশ্রমে পরিণত হয় আজ থেকে 10 বছর আগে। স্বামী সন্তান নিয়ে সুখের সংসার ছিল দেবিকার। একমাত্র ছেলে পড়াশোনা শেষে চাকরি সূত্রে বিদেশে চলে যায় এবং পরবর্তীতে অর্থাৎ বিয়ের পর স্ত্রী মেয়ে নিয়ে সেখানেই সংসার ধর্ম পালন করছে। 10 বছর আগে দেবিকার স্বামীর মৃত্যুর পর ছেলে এবং বৌমা দুজনেই চেয়েছিল মাকে তাদের সাথে নিয়ে যেতে, কিন্তু না বাবা, আমি বিদেশে গিয়ে থাকতে পারবো না। কিন্তু মা, তুমি এখানে একা একা কি করে থাকবে? আপনাকে এখানে এভাবে একা ছেড়ে গেলে আমরাও তো শান্তিতে থাকতে পারবো না। সব সময় আপনার জন্য দুশ্চিন্তায় থাকবো। তোমার শরীর খারাপ হলে আমরা অত দূর থেকে হুট করে আসতেও পারবো না। আমাকে নিয়ে অত চিন্তা করিস না। শরীর খারাপ হলে ডাক্তার বোস তো আছেন। এটা কোনো কথা হলো? এতদিন বাবার আপনি দুজনে ছিলেন, এখন তো আপনি একদম একা। কথা কেটে দিয়ে দেবিকা বলে, তোমাদের সাথে গেলে ওখানেও তো আমাকে একাই সারাদিন বাড়িতে থাকতে হবে। তোমরা দুজনে সকালে অফিসে চলে যাবে, আর দাদু ভাই তার স্কুল, খেলা, আঁকার ক্লাস নিয়েই সারাদিন বাড়ির বাইরে থাকবে। আমাকে তো ওখানে অজানা অচেনা জায়গায় সারাদিন একাই ঘরের মধ্যে থাকতে হবে। তার চেয়ে তোমরা যদি মত দাও তাহলে আমার একটা প্রস্তাব আছে। কি প্রস্তাব? দুজনে প্রায় একসাথে প্রশ্ন করে ওঠে। আমার 2 বান্ধবী আছে যারা একদম একা একা থাকে। বিশাখার একটাই মেয়ে বিদেশে থাকে। বিশাখা তার মেয়ের কাছে গিয়ে থাকবে না। আর গৌরীর এক ছেলে ব্যাঙ্গালোরে আর এক ছেলে দিল্লিতে। তারা কেউ আর এখানে থাকতে আসবে না। আর গৌরী, মানে আমার সেই বান্ধবীও ভাগের মা হয়ে তাদের সাথে থাকতে যাবে না। তাই তোমরা যদি রাজি থাকো তাদেরকে আমি এখানে এনে রাখতে পারি, তাহলে আমায় আর একা থাকতে হবে না। কিন্তু ওনারা নিজেদের বাড়ি ছেড়ে এখানে এসে থাকতে রাজি হবেন কেন? গৌরী তো নিজের বাড়ি বিক্রি করে দিয়ে কোনো একটা বৃদ্ধাশ্রমে যাবার কথাই ভাবছে, সাথে বিশাখাকেও সেই বুদ্ধিই দিচ্ছে। এখন ওদের যদি বলি আমার বাড়িটাকে বৃদ্ধাশ্রম মনে করে এখানে থাকতে, তাহলে ওরা দুজনেই খুব খুশি হয়ে থাকতে রাজি হবে। মা, কেন, আমি কি খুব অবাস্তব কিছু বললাম? না মা, তাই যদি হয় তাহলে মন্দ হবে না। আপনারা 3 বন্ধু একসাথে ভালোই থাকবেন।
হ্যাঁ, ভাবছি এই বাড়িটাকে যদি বৃদ্ধাশ্রম বানাই ক্ষতি কি? আমিও ভালো থাকবো, আমার সাথে আরও কিছু বয়স্কা মানুষ যাদের ছেলে মেয়েরা দূরে থাকে তারাও সমবয়সী কিছু মানুষের মধ্যে থেকে একাকিত্বের বাইরে আনন্দের সাথে ভালোই থাকবে। কিন্তু মা, বৃদ্ধাশ্রম করলেই তো হলো না। সকলের দেখাশোনা, খাবার দাবারের ব্যবস্থা, অসুখ বিসুখ হলে তার অত ভাববার কিছু নেই। ডাক্তার বোস তো কাছেই থাকেন, অসুখ বিসুখ হলে উনি তো আছেনই। আর রতন যেমন গাড়ি পরিষ্কার বাগানে দেখাশোনা করছে করবে, তার সাথে বাজারটাও করে দেবে। ওর বউ তো ঘরের কাজ করেই দেয়, শুধু ওদের মাইনেটা একটু বাড়িয়ে দিতে হবে। আর রান্নার জন্য একটা লোকের ব্যবস্থা করে নিলেই হবে, সেও আমি পেয়ে যাব। মা, তুমি তো সব ঠিক করেই রেখেছ। তোমরা রাগ করো না, আমি নিজের জায়গা ছেড়ে বিদেশে গিয়ে মোটেও ভালো থাকবো না। সে তোমরা আমার যতই যত্ন করো না কেন, তার চেয়ে এখানে যেভাবে ভালো থাকা যায় সেটাই ভেবেছি। আর এটাকে বৃদ্ধাশ্রম করলে এত বড় বাড়িটাও খাঁখা করবে না। এরপর আর ছেলের বউ মায়ের ইচ্ছেতে বাধা দিতে পারে না। তারা খুশি মনেই বাড়িটাকে বৃদ্ধাশ্রমে পরিণত করতে রাজি হয়ে যায়। প্রথমে 3 বান্ধবী দেবিকা, গৌরী আর বিশাখাকে নিয়ে বৃদ্ধাশ্রমের সূচনা। পরে ধীরে ধীরে আরও 2-4 জন আসে। নীলিমা প্রায় বছরখানেক হয়েছে এসেছে, কিন্তু এখনো মানিয়ে নিতে পারছে না। তার মতে, একা হাতে ছেলেকে এত কষ্ট করে মানুষ করলাম, আর আজ সেই ছেলে আমায় এখানে বৃদ্ধাশ্রমে রেখে গেল। আমি বুঝি না, এতে এত কষ্ট পাওয়ার কি আছে? এখানে তোমার অভাবটা কিসের? বলল রমলা। ছেলে বউয়ের মুখঝামটা শুনতে পাচ্ছে না, তাদের জন্য রান্না করে দিতে পারছে না, তাই কষ্ট হচ্ছে, তাই না নীলিমাদি? আমাদেরকে 2 দিন রান্না করে খাওয়াও না, ফুটকাটে রচনা। বিশাখা বলে, তুমি যেমন শ্বশুর শাশুড়ি ছাড়া ঝাড়া হাত পায়ে নিজের খুশি মতো তোমার ছেলেকে মানুষ করেছ, এখন তোমার ছেলের বউও যদি সেই রকমভাবেই তার ছেলেকে মানুষ করতে চায়, তাতে তার দোষ ধরছ কেন? রমলা বলে, আমি তো নিজের ইচ্ছেতেই এখানে এসেছি, নিজের ঘরে ভালোই ছিলাম, কিন্তু সময়ের পরিবর্তনের সাথে সংসারে নিজেকে ঠিক মানিয়ে নিতে পারছিলাম না, ফলে নিজের মনে শান্তি নষ্ট হচ্ছিল। যেমন? প্রশ্ন করে গৌরী। দেখো, আজকালকার বেশভূষা আমার পছন্দ হয় না। বৌমা ঘরে যে ধরনের জামা কাপড় পরে থাকে সেগুলো আমার ভালো লাগে না, কিন্তু সেটা তার আরামদায়ক পোশাক, এখানে আমার বলার কিছু থাকতেই পারে না। এছাড়া দিনরাত ওরা দুজনে যে কোনো বিষয় নেই স্বামী স্ত্রীতে ঝগড়া শুরু করে দেয়, যেটা আমি মেনে নিতে পারি না। কি জানি, ওটাই বোধহয় ওদের প্রেম। বয়সের পার্থক্যটা তো আমাদের মতো 10-12 বছরের নয় যে ভয় বা ভক্তি শ্রদ্ধা করবে। ওদের সম্পর্কটা তো বন্ধুত্বের। আবার বৌমা চাকরি করে, সারাদিন কাজের মধ্যে থাকে, তাই তার ধৈর্যও কম। নাতি জেদ করলে বা বেশি বায়না করলে সে চট করে রেগে যায়, চিৎকার করে, কখনো কখনো মেরেও দেয়। এগুলো আমার ভালো লাগে না। কিন্তু ছেলে তো তার, সে তার নিজের মতো করেই মানুষ করবে, এখানে আমার কিছু বলা ঠিক হবে না। আবার এটা আমি সহ্যও করতে পারি না। কখন সহ্য শক্তি হারিয়ে কিছু বলে ফেলবো, আর তারপর সংসারে অশান্তি শুরু হবে, তাই এখানে চলে আসা। ওরা আপত্তি করেছিল, কিন্তু আমি তো এখানে ভালো আছি। এখন মাঝে মাঝে ওরা আসে আমার কাছে, আমিও মাঝে মধ্যে, বিশেষ করে নাতির জন্মদিনে যাই, এই যথেষ্ট। তোমার নাতির জন্য কষ্ট হয় না? প্রতিদিনই তো ভিডিও কল করে, দেখা হয়, কথা হয়, কষ্ট পাবো কেন? নন্দা বলে, তুমি জোর করে কষ্ট পেতে চাও নীলিমাদি? আমার ছেলে মেয়ে দুজনেই বলেছিল আমার যার খুশি তার কাছে গিয়ে আমি থাকতে পারি। কিন্তু যাই বলো বাবা, সংসারে থাকলে কিছু দায়িত্ব এসেই যায়, আর আমার এখন ওইসব দায়িত্ব, সংসারের কাজকর্ম একদম পোষায় না, তাই নির্ঝঞ্ঝাটে থাকবো বলে এখানে চলে আসা। রচনা, তোরও তো 2 ছেলে, তাহলে তুই এখানে কেন? আমার 2 ছেলেই বিদেশে থাকে, আমি গিয়েছিলাম, কিন্তু থাকতে পারলাম না, আমার ভালো লাগেনি। আর এখানে ছেলেরা আমাকে খালি বাড়িতে একা রাখতেও সাহস পেল না, তাই এখানে আসা। বাড়িটা আপাতত ভাড়া দিয়ে রেখেছে। নন্দা, তোমার ছেলে তো এখানেই থাকে, আর তোমার বৌমার ব্যবহারও তো বেশ সুন্দর, তাহলে তুমি ঘর ছেড়ে এখানে কেন? দেখো,
আগেকার দিনে যৌথ পরিবারে কাজ যেমন বেশি ছিল, তেমনি গল্প করে সময় কাটাবার জন্য সমবয়সী মানুষও তো থাকতো প্রতিটি পরিবারে। কিন্তু এখন আমাদের একার সংসারে কথা বলার মতো মানুষই তো নেই। ছেলে বৌমা নিজেদের কাজে ব্যস্ত, নাতি নাতনি পড়াশোনার ফাঁকে নিজেদের বন্ধু নিয়ে ব্যস্ত। তাছাড়া আমার সাথে ওদের প্রয়োজনীয় কথা ছাড়া কী বা গল্প করার আছে। তাই ঘরে সবাই থাকলেও আমি জেকে সেই একা। এখানে বরঞ্চ তোমাদের সবার সাথে গল্প করে কথা বলে সময় কোথা দিয়ে কেটে যায় টেরই পাই না। নীলিমা অবাক হয়ে বলে, তোমাদের নাতি নাতনিদের জন্য কষ্ট হয় না? ওদের কাছে পেতে ইচ্ছে করে না? নন্দা বলে, সব কিছু একসাথে পাওয়া যায় না। শান্তিতে থাকবো বলে ওই সুখটুকু ছেড়ে এই শান্তিনিকেতনে আসা। কি ব্যাপার, আজ তোমরা ক্যারাম খেলছো না, গান গাইছো না? বলি, কিসের এত গল্প চলছে? বলতে বলতে রাধা এসে যোগ দেয়। আর বলো কেন, নীলিমাদির চোখের জলে আমরা ভেসে যাচ্ছি। সে কি, তুমি এখনো কাঁদছো? 1 মাস হয়ে গেল, এখনো এখানে মন বসাতে পারলে না? তোমার আর কি, তুমি তো এখানকার অতিথি। সকালে আসো, সন্ধ্যায় ঘরে ফিরে যাও। তা যা বলেছ বাপু, আমি সারাদিন তোমাদের সাথে সুন্দর সময় কাটাই, আবার রাতটা ছেলের বউ আর নাতি নিয়ে ভালোই আছি। এটা আমার সৌভাগ্য বলতে পারো। কি জানি, গত জন্মে বোধহয় ভালো কিছু করেছিলাম। আচ্ছা রাধা, যদি কিছু মনে না করো তাহলে একটা কথা জিজ্ঞেস করব? গৌরী বলে, হ্যাঁ বলো না, কি জানতে চাও? তুমি প্রতিদিন সকালে এখানে আসো আর সন্ধ্যায় ঘরে চলে যাও, এটার রহস্যটা কি বলবে? রাধা বেশ একটু হেসে নিয়ে, রহস্যই বটে। তারপর একটু থেমে, কি বলবো বলো, আমার ছেলেটা তো অকালে চলে গেল। বৌমা ছেলের চাকরিটা পেল, এখন ওকে অফিসে যেতে হয়। নাতির স্কুলটাও বাড়ির থেকে বেশ একটু দূরে, তাই বৌমা নাতিকে স্কুল থেকে নিয়ে আসার ঝামেলাটা আমায় দিতে চায় না। ওর স্কুলের পাশেই একটা ক্রেচ আছে, স্কুল ছুটি হলে দারোয়ান ওকে ক্রেচে দিয়ে আসে, ওখানে আঁকা শেখে। তারপর ওরাই ওখানে কখনো ফুটবল, কখনো ক্রিকেট, কখনো অন্য কোনো খেলায় বাচ্চাদের ব্যস্ত রাখে। বৌমা বলে, সারাদিন ঘরে একা একা থাকলে ধীরে ধীরে আমি মানসিকভাবে অসুস্থ হয়ে পড়ব, তাই আমায় এখানে রেখে যায়। তোমাদের সবার সাথে আমি সারাটা দিন যাতে আনন্দে থাকতে পারি। আর অফিস ফেরত নাতির সাথে আমাকেও ঘরে নিয়ে যায়। আমার এই শান্তিনিকেতন তাহলে সত্যিই সকলকে শান্তি দিচ্ছে বলো? বলে হাসতে হাসতে দেবিকা এসে দলে যোগ দেয়। হ্যাঁ, একমাত্র নীলিমাদি ছাড়া আমরা সবাই শান্তিতে আছি, বলে রচনা। আরে নীলিমা, সংসার আর একা হাতে ছেলে মানুষ করতে গিয়ে তো তুমি গান গাওয়াই ভুলে গেছো। এখন তো তোমার অফুরন্ত সময়, গানটা আবার শুরু করছো না কেন? ওতে তোমার মনটাও ভালো থাকবে। দেবিকা বলে, ওসব কবেকার কথা, এখন আর গলা দিয়ে গান বেরোবে না। খুব বেরোবে। রচনা, তোমার দায়িত্ব নীলিমাকে পুরনো ফর্মে ফিরিয়ে আনার। দেবিকা আরও কিছু বলতে যাচ্ছিল, তখনই ফোনটা বেজে ওঠে। দেবিকা ফোনটা অন করে দেখে ছেলের ফোন। 1 মিনিট প্লিজ, বলে ফোনটা রিসিভ করে। হ্যাঁ বাবাই, বল। কেমন আছো মা? আমি তো ভালোই আছি, এখানে আরও 2জন মেম্বার বেড়েছে। মা, আমরা সামনের মাসে দিন 10 ছুটিতে আসছি। তোমার শান্তিনিকেতনে আমাদের একটু জায়গা হবে তো? এ কেমন কথা, জায়গা হবে না কেন? তোমাদের ঘর তো তোমাদেরই আছে, ঘর যা বাড়িয়েছে সব নিচে, ওপরতলায় তোমাদের ঘর যেমন ছিল তেমনি আছে। আমি মজা করলাম, তোমার বৌমা তো তোমার শান্তিনিকেতন দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে। তোমরা ভালো থেকো, সামনের মাসে দেখা হচ্ছে। ঠিক আছে, তোরা সাবধানে থাকিস। ফোন রাখতেই রমলা জিজ্ঞেস করে, কি রে, ছেলে আসছে? একা না সবাই? সবাই আসছে দিন 10 ছুটিতে। গৌরী বলে, তাহলে তো এই কটা দিন খুব ব্যস্ত থাকবি। ব্যস্ত থাকার কি আছে, আমরা সবাই ছেলে বউ আর নাতি নিয়ে আনন্দ করব। রচনা বলে, ওরা যেদিন আসবে আমরা ফুল দিয়ে পুরো বাড়িটাকে সাজাবো, সামনেরটাই আলপনা দেব, ওদের সুন্দর করে অভ্যর্থনা জানাতে হবে তো। রমলা বলে, হ্যাঁ যা বলেছিস, ওদের সম্মতি না থাকলে আমরা এত আনন্দে থাকতেই পেতাম না, এটা তো ওদের প্রাপ্য। আজকের গল্পটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন এবং নতুন ভিডিও আপডেট পেতে বেল আইকনটি ক্লিক করে রাখুন।